প্রিয় দর্শক শ্রোতা, শ্রায়ালোপা ক্রনিকলসে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশে এখন একটা অদ্ভুত অস্থির সময় চলছে। এখন মানে আমি গত 17 বছরের কথা বলছি। বাংলাদেশের মানুষের মনে হচ্ছে যে একটা রোলার কোস্টারে উঠে বসেছে, কখনো নামছে, কখনো উঠছে, কখনো নামছে, কখনো উঠছে, একটা ঘূর্ণিচক্রের মধ্যে ঘুরছে। এই অবস্থায় বাংলাদেশের মানুষ বা রাষ্ট্র, রাজনৈতিক দলগুলো সবকিছু মিলিয়ে মনে হয় যেন একটা ভয়াবহ একটা পরিণতির দিকে দ্রুত গতিতে একটা ট্রেন বোধহয় চলে যাচ্ছে। পরিণতিটা ভয়াবহ এবং খুবই আতঙ্কজনক। এর মাঝখানে একটা মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এবং এই মুহূর্তে গত 17 মাসে বাংলাদেশে নামক রাষ্ট্রটির চাবিকাঠি চালনা শক্তির মূল যে মানুষটি দাঁড়িয়ে আছে বাংলাদেশের ড্রাইভিং সিটে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। এবং এই লোকটির আচার আচরণ, সে কি, তার কর্মপদ্ধতি, কোনো কিছুই আসলে মানুষের কাছে এখন ক্লিয়ার নয়। এবং মানুষ যারা তার সাথে ছিল, যে সকল রাজনৈতিক দলগুলোর সাথে ছিল, তারাও এখন ভীষণভাবে বিভ্রান্ত, দ্বিধাগ্রস্ত, ভীত এবং শঙ্কিত। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। হেলিকপ্টারের আওয়াজ, স্থগিত রিট, বাংলাদেশের আকাশে আজ কোন বার্তা ভাসছে? বাংলাদেশের রাজনৈতিক আকাশে আজ এক অদ্ভুত শব্দ ভেসে বেড়াচ্ছে। কখনো হেলিকপ্টারের গর্জন, কখনো আদালতের কোর্টরুমে চাপা গুঞ্জন, কখনো নির্বাচন কমিশনের ঘরোয়া বৈঠকের দরজায় তালা টানার শব্দ, কখনো নির্বাচন কমিশন একরকম বলছে, কখনো খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তিনি কি বেঁচে আছেন না বেঁচে নেই, তার শারীরিক অবস্থা কেমন আছে, তিনি কি আদৌ আবার এই তার ঘরে ফিরে যেতে পারবেন সুস্থ হয়ে, তার সন্তান, একমাত্র সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান, তিনি কেমন আছেন, তার বিদেশের স্ট্যাটাস কি, তিনি কি আদৌ ফিরতে পারবেন, ফিরে তার রাজনৈতিক দলের হাল ধরতে পারবেন? মানে সবকিছু একটা প্রশ্ন, এখানে কোনো সমাধান বোধহয় নেই। কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্ন, এর মাঝখানে দেশটা আসলে কোথায় যাচ্ছে, আমাদের ভবিষ্যৎটা কি, কে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের নির্বাচন, রাষ্ট্রযন্ত্র, জনগণের প্রতি তার কার কতটুকুন দায়বদ্ধতা, জবাবদিহিতা, এবং বাংলাদেশের নিয়ন্ত্রণের টা কার হাতে? দেশের কোনো মানুষের হাতে, না বিদেশি শক্তিরা এখানে ইনভলভ, নাকি কারা আসলে? আমি প্রথমেই যেটা বলতে চাই, চিফ অ্যাডভাইজারের অফিস থেকে আমরা দেখতে পেলাম একটি বিজ্ঞপ্তি। এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগারগাঁও হাসপাতাল সংলগ্ন মাঠে 2 বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ উড্ডয়ন হবে। সময় ডিসেম্বর 4 দুপুর 12টা থেকে বিকাল 4টা। প্রশ্ন উঠতেই পারে, এসএসএফ এর এই নিরাপত্তা প্রোটোকল আজ হঠাৎ এত জরুরি হলো কেন? কেনই বা প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজ থেকে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হলো? কার নিরাপত্তা, কার সম্ভাব্য যাতায়াত? এত প্রস্তুতির পেছনে লুকিয়ে কি রাজনৈতিক সংকেত লুকিয়ে আছে? একটা কথা পরিষ্কার, যখনই রাষ্ট্রের ক্ষমতার ভিত নড়ে, তখনই রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ে, তখনই নিরাপত্তা বাহিনী মাঠে নামে এবং সবকিছু আপনারা দৃশ্যমান হয়। শঙ্কা, কোনো জায়গায় কোনো ক্লিয়ার কোনো পিকচার পাওয়া যায় না। এটা কাকতালীয় নয়, এটা সময়, পরিস্থিতির চাপ, সবকিছুর প্রতিফলন। এইদিকে এই ঘটনা যখন ঘটছে, খালেদা জিয়াকে নিয়ে উত্তেজিত অবস্থা, উনি কি কেমন আছেন, ওনার জন্য বিভিন্ন দেশ থেকে মেডিকেল টিম আসছে, সেই যখন অবস্থা, সেই সময় এই যে প্রধান উপদেষ্টার এই বিজ্ঞপ্তি। এবং অন্যদিকে একটি ছোট্ট খবর দৈনিক সমকালের দেখলাম, খুব ছোট, ইনসিগনিফিকেন্ট মনে হবে, কিন্তু আসলে কিন্তু ইনসিগনিফিকেন্ট নয়। খবরটি হচ্ছে, নির্বাচন স্থগিত চেয়ে রিট, গণতন্ত্রের মুখে নতুন একটি প্রশ্ন। হাইকোর্টে একটি দল রিট করেছে আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কিত সকল কার্যক্রম স্থগিত করতে হবে। দলটির নাম বাংলাদেশ কংগ্রেস। এই দলের পক্ষ থেকে বুধবার রিটটি করেন দলের মহাসচিব আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম। কেন? তাদের বক্তব্য পরিষ্কার, নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাহী বিভাগ থেকে নিয়োগপ্রাপ্ত। এটি বিধিসম্মত নয়, সংবিধান সম্মত নয়। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, তাই তাদের নিজস্ব লোকবল থাকা উচিত। এবং আরো বড় কথা, নির্বাহী বিভাগ নাকি আস্থা হারিয়েছে, তাদের দিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
তবে এই অভিযোগ মিথ্যা কথা নয়, এই অভিযোগ সবসময় চলছে। বাংলাদেশে দীর্ঘ 50 বছরে এই অভিযোগ বরাবরই এসেছে, বিশেষ করে, এবং কখনো কখনো এক পক্ষ থেকে, কখনো কখনো সব রাজনৈতিক দল থেকে, বাট এই প্রশ্ন এসেছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার মাত্র কয়েকদিন আগে এই রিটটি হলো। অনেকে বলতে পারেন যে এখনো এই রাজনৈতিক দলকে কেউ চেনে না, এই রাজনৈতিক দলের কোনো গ্রহণযোগ্যতা না, মানে ইনসিগনিফিকেন্ট না। বন্ধুরা, 5 জুলাইয়ে এই যে কোটা বিরোধী আন্দোলন, কে কোটা বহালের জন্য আবেদন করেছিল তাকে আমরা মনে নেই, কিন্তু কত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলা হলো। সুতরাং এই ছোট ছোট ঘটনাকে না বোঝার, না মানে এড়িয়ে যাওয়ার কিন্তু আমার মনে হয় না কোনো সুযোগ আছে। এটি কি, আমার কাছে মনে হয় এটি কি কাকতালীয়, নাকি এটি রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং এর আরেকটি অধ্যায়, ভাবতে হবে। নির্বাচন কমিশনের অস্বস্তি, তফসিল আছে, ঘোষণা নেই। ইসির লোকজন অফ দ্য রেকর্ড একটা কথাই বলে থাকেন, আমরা প্রস্তুত আছি, কিন্তু ঘোষণা আসবে টপ লেভেল থেকে, সিগন্যাল পাওয়ার পরে। টপ লেভেল কারা? বন্ধুরা, 7 ডিসেম্বর তাদের বৈঠক আছে, সেখানে তফসিল নির্ধারণ হলেও হয়তো ঘোষণা হবে না। কেন? কারণ রাজনৈতিক পরিস্থিতি খুবই খুবই নাজুক। রাষ্ট্রযন্ত্র কারা চালাচ্ছে, কাদের হাতে রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রিত হচ্ছে, আমরা কিচ্ছু জানি না। আমার ধারণা রাজনৈতিক দলগুলোও জানে না। যারা ইউনূস সরকারের সাথে, একটি পার্টিকুলার জামাত ইসলাম বাদে, বিএনপি সহ বাম দল যারা ইউনূসের সাথে আছেন, আমার মনে হয় ডক্টর ইউনূসের সাথে যেই সব দলগুলো আছে, আমি জামাত এবং ইসলামিক দলগুলোর কথা বলছি না, তারাও হয়তো জানে না। ইসলামিক দলের মধ্যেও অনেকে হয়তো জানেন না। খালেদের যে স্বাস্থ্যের মাঝখানে অবস্থা, স্বাস্থ্য নিয়ে একটা উদ্বিগ্ন সিচুয়েশন, কেউ বলছে উনি বেঁচে নেই, উনি 28 তারিখে মারা গেছে, কেউ বলছে 30 তারিখে মারা গেছে, কেউ বলছে উনি বেঁচে নেই, ওনাকে আর্টিফিশিয়ালি বাঁচিয়ে রাখা হয়েছে, ওনাকে মারা যাওয়ার ডেটটা ওনাকে ডিক্লেয়ার করা হয়নি। বিএনপি জামায়াতের অবস্থান বা অন্তর্বর্তীকালীন সরকারের আভ্যন্তরীণ চাপ, সবকিছুই মিলিয়ে একটা, এই যে খালেদা জিয়ার স্বাস্থ্য, মানে সবকিছু মিলিয়ে একটা ইসির উপরে একটা সিদ্ধান্তের উপরে একটা প্রভাব বিস্তার করছে। ইসি সিদ্ধান্ত দিতে পারছেন না, তফসিল নিয়ে কথা বলতে পারছেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইসি বলছেন ভোট ফেব্রুয়ারির 8 থেকে 12 তারিখের মধ্যে হবে, কিন্তু কবে সেটি ঘোষণা করা হবে, কবে প্রার্থীদের তাদের কাজকর্ম শুরু করা হবে, কবে প্রচার প্রচারণা শুরু করা হবে, কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। গণতন্ত্রে নির্বাচন নিয়ে এত অনিশ্চয়তা, এত দ্বিধা, এত দ্বন্দ্ব, এত ধোঁয়াশা কোনো শুভ লক্ষণ নয়। এর মাঝখানে আইন শৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা নিয়ে সারা দেশে ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, ওসি সবার জন্য একটি কর্মশালা হওয়ার কথা ছিল চিন্মৈত্রী কেন্দ্রে। সে কর্মশালা হঠাৎ স্থগিত হয়ে গেছে। পরিস্থিতি কি ভয়াবহ মনে হচ্ছে না? নির্বাচনের আগে হঠাৎ করে স্থগিত আদেশ কেন? সরকার কিছু হলেই বলে অনিবার্য কারণবশত স্থগিত হয়েছে, অনিবার্য কারণবশত এটা করতে হবে, অনিবার্য কারণবশত ওটা করতে হবে। সরকারের ভাষা শুধু অনিবার্য। এই কারণে আমরা কেউ, আমাদের কাছে প্রশ্ন অনেক, উত্তর নেই। আভ্যন্তরীণ সূত্র বলে খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে সারা দেশে সম্ভাব্য উত্তেজনা, প্রতিবাদ, রাজনৈতিক অস্থিরতা এবং মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ঢাকায় একত্রিত করার ঝুঁকি, এসব কারণে কর্মশালা স্থগিত হয়েছে। আমার কথা হচ্ছে, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে একটা সুষ্ঠু আম, আহ, বিবৃতি, একটা সত্যি স্বচ্ছ বিবৃতি অন্তর্বর্তীকালীন সরকার এবং খালেদা জিয়া পরিবারের পক্ষ থেকে আসা উচিত, অবশ্যই উচিত। এবং খালেদা জিয়া রাজনৈতিক দল থেকে যেরকম তারা বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যে কাজ হচ্ছে না। প্রশ্ন হলো, নির্বাচনের আগে যেখানে আইন শৃঙ্খলা নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি প্রয়োজন, সেখানে কর্মশালা হঠাৎ করে বাতিল হয়ে গেছে। এটা কিসের ভয়? ঝুঁকি, নাকি বড় কোনো কিছু ঘটতে যাচ্ছে? একদিকে হেলিকপ্টার, একদিকে আদালত, নির্বাচনের মানে একদিকে নির্বাচন কমিশনের অনিশ্চয়তা, আরেকদিকে দেশের বড় রাজনৈতিক নেত্রী মৃত্যুশয্যায়। তার ভবিষ্যৎ পুরো বিরোধী রাজনীতিকে প্রভাবিত করছে। রাষ্ট্রের সব স্তর যেন আজ সমান্তরালে দৌড়াচ্ছে।
কেউ জানে না সামনে দেয়ালে দেয়ালে কোথায় যে হিট করবে, গন্তব্যটা কোথায়। আকাশ, মাটি, আদালত, তিন দিকে একই বার্তা, কোনো স্থির নাই, কোনো স্থিরতা নেই, অস্থির, সবাই অস্থির। জনগণ চাইছেটা কি? জনগণ কি করবে? বাংলাদেশের মানুষ একটি জিনিসই চায়, নিরাপত্তা, স্বচ্ছতা, স্থিতিশীলতা এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন। যেমন যেখানে বিমান থেকে হেলিকপ্টার না, হেলিকপ্টার থেকে হেলিকপ্টারে আহ, আহ, যেখানে মানে মাথার উপর হেলিকপ্টার ঘুরবে না, যেখানে রিটের পর রিট পড়বে না, যেখানে তফসিল ঘোষণা হবে হবে করার নাটক হবে না। মানুষ শুধু একটু ভোট দিতে চায়, মানুষ শুধু একটু গণতন্ত্র চায়, মানুষ শুধু একটু নির্বাচন চায়, মানুষ নিরাপত্তা চায়, মানুষ স্বস্তি চায়, মানুষ অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে চায়। বাংলাদেশে হেলিকপ্টারের শব্দ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে রাষ্ট্র শক্ত, রাষ্ট্র সতর্কতা। হেলিকপ্টার, হেলিকপ্টার, হেলিকপ্টার কেন আনছি? এই মাথার উপরে যখন হেলিকপ্টার ঘোরে তখন এটা ভালো লক্ষণ নয়। আমাদের নির্বাচন কি রাজনৈতিক ঐক্যমতের পথ খুলবে? আমরা ভাবছি যে নির্বাচন হলেই হয়তো সয়ে যাবে। নির্বাচনটা আসলে হলে কিভাবে হবে, কিভাবে? সমস্ত জরিপে আওয়ামী লীগ 56%, 60%, 51%, 48% জনপ্রিয়তা এখনো আছে। আওয়ামী লীগের জনপ্রিয়তার পারদের মিটার বাড়ছে বাড়ছে বাড়ছে। সেখানে এই দলটিকে আপনারা বারবার ব্যান করেছেন। এখন তাকে আবার একটা মীমাংসিত হয়ে যাওয়া বিডিআর কেসে আবার এই দলটিকে দোষী করা হলো। এই মানুষগুলা কি ভোট দিবে না? কোনো একটা একটা রাজনৈতিক দল বিএনপি, তাকে ডিসমেন্টাল করার চেষ্টা করা হচ্ছে, বামপন্থী দলগুলোকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। তো নির্বাচনটা হবে কাদের নিয়ে? শুধু কি ইসলামিক দলগুলো নিজেরা নির্বাচন করবে? জামাত ইসলাম এক পক্ষে, অন্যান্য ইসলামিক দলগুলো আরেক পক্ষে, এনসিপি এক পক্ষে। এখন কি আসলে জামায়াত ইসলাম আর এনসিপি, জামায়াত ইসলাম যদি সরকারি দল হয়, এনসিপি বিরোধী দল হবে? এরকম কোনো কিছু কেউ বুঝতে পারছে না। আমাদের বাংলাদেশ চারটি শব্দে আটকে আছে: বিশ্বাস, স্বচ্ছতা, স্থিতিশীলতা, নির্বাচন। আমি আগেও বলেছি, এই চারটির কোনো একটি যদি না থাকে, অন্য তিনটিও ভেঙে পড়বে। বাংলাদেশ এখন সেই পরীক্ষা দিচ্ছে। চলুন আমরা ভাবি, এবং সবচেয়ে বড় কথা, সবচেয়ে বেশি ভাবতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে। এবং যদি প্রয়োজন হয় যুগপৎ আন্দোলনে নামতে হবে। সেখানে যদি প্রয়োজন হয় বিএনপি, আওয়ামী লীগ সহ সকল মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দলকে রাস্তায় নামতে হবে একসাথে। এটাই আমি বলতে পারি। কারণ আমি চাই দিন শেষে আমাদের দেশটা ভালো থাকুক, দেশটা স্থিতিশীল হোক, দেশের 17 কোটি মানুষ ভালো থাকুক। বাংলাদেশের প্রতিচ্ছবি শুধু দেশের ভিতরে নয়, আন্তর্জাতিকভাবেও যেটা আমরা 17 মাস আগে ফেলে এসেছিলাম সেই জায়গায় থাকুক। সেই জন্য আবারও যদি যুগপৎ আন্দোলন করতে হয়, বিএনপি, আওয়ামী লীগের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে একত্রিত হয়ে আন্দোলনে নামতে হবে এবং ইউনূস সরকারকে চলে যেতে হবে। আর একটা কথা বলবো বন্ধুরা, আপনারা গ্রামীণ ফোনকে বয়কট করুন। কোনো দলকে আপনারা, কোনো প্রতিষ্ঠানকে নয়, কিন্তু গ্রামীণ ফোনকে বয়কট করুন এবং ইউনূসকে বুঝিয়ে দিন, ডক্টর ইউনূসকে, ওনাকে আর মানুষ চায় না, ওনাকে যেতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।